ওকে ভ্যান, তাহলে আমরা আজকে শুরু করব সি প্রোগ্রামিং আর কি, বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমার এন্টায়ার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয়েছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আজকে আমরা শুরু করব বেসিক্যালি সি প্রোগ্রামিং। আচ্ছা যাও, সি প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। ঠিক আছে, প্রোগ্রামিং জিনিসটা কি এই জিনিসটা আমাদের আগে জানা লাগবে। আচ্ছা, এখন একটু যদি সিম্পলিফাই করে বলি বা সহজ ভাষায় যদি বলতে যাই, প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে আমাদের কমান্ড বোঝানো। যেমন কম্পিউটার তো একটা যন্ত্র, ঠিক আছে, কম্পিউটার কি একটা ইলেকট্রনিক্স ডিভাইস। আচ্ছা, তো এখন একটা ডিভাইস তো আমাদের ভাষা বুঝে না। আমি যদি কম্পিউটারে বলি এই কম্পিউটার দুইটা সংখ্যা যোগ করে দাও, ও তো বুঝবে না। আমার হচ্ছে ওকে বোঝানো লাগবে যে দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানে যদি যোগ চিহ্ন দেই তাহলে ওটা যোগ করতে হবে, যদি মাঝখানে বিয়োগ চিহ্ন দেই তাহলে ওটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তো কম্পিউটারে বুঝাইতে হয় বা ট্রেন করাইতে হয়। এই যে আমরা কম্পিউটারে বুঝাই, এই জিনিসটাই আমরা করি হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে। এখন তোমরা মানে এর আগে আইসিএস করে আসছো, আইসিএস এ মোটামুটি এগুলো সম্পর্কে বিস্তর ধারণা দেওয়া হয়েছে। আজকে অনেক বেশি ডিটেলস আমরা যাব না, বাট একটু একটু টাচ করব। ঠিক আছে, এখন ধরো প্রোগ্রামিং মানে ধরো প্রোগ্রামিং যদি আমরা শুরু করতে যাই, আমরা আমাদের প্রথমে জানা লাগবে যন্ত্র কিভাবে কাজ করে বা একটা ইলেকট্রনিক্স যন্ত্র কিভাবে কাজ করে। এখন মনে করো যে কোনো একটা ডিভাইস, ঠিক আছে, যে কোনো একটা ডিভাইস ও কি বুঝে, ওর কাছে কি সিগন্যাল আছে নাকি নাই। ঠিক আছে, ওর কাছে কি ভোল্টেজ আছে নাকি নাই। যদি ভোল্টেজ থাকে তাহলে আমরা সেটা ওয়ান দিয়ে প্রকাশ করি। আর যদি মনে করো ভোল্টেজ নাই, ঠিক আছে, তাহলে সেটা আমরা জিরো দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে আমার প্রোগ্রামিং জানার আগে ইলেকট্রনিক যন্ত্র জানা লাগবে। এখন যন্ত্র দুইটা জিনিস বুঝে যে ওর কাছে কি পাওয়ার আছে নাকি পাওয়ার নাই। পাওয়ার থাকলে ওইটার আমরা ওয়ান দিয়ে প্রকাশ করি, আর পাওয়ার না থাকলে ওইটার আমরা জিরো দিয়ে প্রকাশ করি। এখন ওয়ান আর জিরো দিয়েই কেন প্রকাশ করলাম, বিকজ খুবই নর্মাল যে একটা যন্ত্র তার বোঝার শুধু ক্ষমতা আছে। মনে করো যে একটা লাইট, ঠিক আছে, মনে করো একটা লাইট, হ্যাঁ ধরো একটা লাইট, এই হলো আমি একটা লাইট আঁকলাম। এখন আমি এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এবার কি লাইটটা জ্বলবে। ঠিক আছে, লাইটটা কেন জ্বলবে, কারণ বিদ্যুৎ এদিক থেকে এদিকে যাচ্ছে আর ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, বিদ্যুৎ এদিক থেকে এদিকে যাচ্ছে বলেই কিন্তু লাইটটা জ্বলতেছে। মনে করো মাঝখানে যদি একটা কাট হয়ে যায় এরকম, তাহলে কি লাইটটা জ্বলবে, জ্বলবে না। তাহলে লাইটটা কি বুঝতেছে, আমি কি পাওয়ার পাচ্ছি নাকি পাওয়ার পাচ্ছি না। যদি আমি পাওয়ার পাই তাহলে আমি জ্বলবো, যদি পাওয়ার না পাই আমি জ্বলবো না। তাহলে এইটার প্রকাশ করার জন্য আমাদের দুইটা সংখ্যাই যথেষ্ট, একটা হচ্ছে ওয়ান আর জিরো। এই জন্য আমরা বেসিক্যালি ওয়ান আর জিরো প্রকাশ করি। এখন এই ওয়ান আর জিরোর দিয়ে আমরা একটা নাম্বার সিস্টেম বানাই, ওই নাম্বার সিস্টেমটা আমরা বলি বাইনারি। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম, যেইটার বেস হচ্ছে টু এবং যেইটার সদস্য হচ্ছে ওয়ান আর জিরো। ওকে, বোঝা গেল। এখন ব্যাপারটা হইল, ধরো কম্পিউটার যখন আবিষ্কার হয়, ঠিক আছে, আচ্ছা আরেকটা ব্যাপার বলি। এই যে একটা যন্ত্র ওয়ান আর জিরো মানে বোঝে, ঠিক আছে, ওয়ান আর জিরো বোঝে, বা আরো স্পেসিফিকলি যদি বলি সে বোঝে যে মানে আমার কি মানে ইলেকট্রিসিটি পাচ্ছি কিনা বা পাওয়ার পাচ্ছি কিনা নাকি পাচ্ছি না, পাচ্ছি নাকি পাচ্ছি না। যদি পাই তাহলে ওয়ান, যদি না পাই তাহলে জিরো। যন্ত্র এই দুটা জিনিস বুঝে, এই জন্য এই দুটা জিনিসে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই দুটো জিনিসটা বলে মেশিন ল্যাঙ্গুয়েজ।
ওয়ান আর জিরো দিয়ে কোড করাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা মানে আমাদের মানে যারা হচ্ছে কম্পিউটার আবিষ্কার করে, ঠিক আছে, কম্পিউটার আবিষ্কার করার পরে আমাদের প্রথম কম্পিউটার শুধুমাত্র বুঝতো পাওয়ার আছে নাকি নাই, অর্থাৎ ওয়ান আর জিরো, অর্থাৎ একটা কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতো, ঠিক আছে, এমএল ফর মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতো, ঠিক আছে। এখন একটা ব্যাপার হইলো, মনে করো পাঁচের বাইনারি কত, ঠিক আছে, পাঁচের বাইনারি হচ্ছে 101, তাহলে চারের বাইনারি কত, আমরা এইভাবে বের করতে পারি 1248, ঠিক আছে, চারের বাইনারি 100, তো 100, দেন 4 আর 5 যদি আমরা যোগ করি 1 আর 0 1, 0 আর 0 0, 1 আর 1 1 0, ঠিক আছে। এইটা হইতো আমার 5 আর 4, মানে এইটা কত, এটা যদি আমি বাইর করতে চাই তাহলে 1248, অর্থাৎ 1001, দ্যাট মিন্স 8 আর 1 9, অর্থাৎ 4 আর 5 যদি আমি যোগ করি তাহলে আমি 9 পাই, ঠিক আছে। এই জিনিসটা আমরা এডিশন করে বের করলাম। এই জিনিসটা আমাদের বের করা লাগতো এই ফুল প্রসেসে, মানে ধরো এই 01 দিয়ে। এখন এইটা তো অবশ্যই কোনো মানে ইজি প্রসেস না, ঠিক আছে। বা ধরো তখন যদি একটা মেশিনরে কাজ করাইতে হইতো তাহলে এই বাইনারি সংখ্যা দিয়ে কোড করা লাগতো। এই জিনিসটা তো অবশ্যই কোনো ইজি প্রসেস না, এইটা তো বুঝতেছি, তাই না। এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা ইউজফুল করার জন্য, মানে এই ধরো মেশিন ল্যাঙ্গুয়েজ বা এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই জিনিসটারে আরো ইজি করার জন্য সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসছে, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমি জানি না বানান ঠিক আছে কিনা, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে, মানে ধরো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে 01 দিয়ে কোড করা লাগে, কিন্তু ওইখানে কিছু নেমোনিক কোড ব্যবহার করা যায়। মানে ধরো 101 100, এইটার যোগ করার জন্য জাস্ট একটা কমান্ড, ধরো অ্যাড, এরকম একটা কমান্ড দিলে সেই দুইটা যোগ করে ফেলে, ঠিক আছে। তো এইটা কি আরেকটু ইজি হইলো, মানে ধরো অ্যাড, তারপরে হচ্ছে তোমার গুণ করার জন্য বিভিন্ন নেমোনিক কোড, বা ধরো ভাগ করার জন্য বিভিন্ন নেমোনিক কোড, এই জিনিসগুলো পারা লাগবে না, জাস্ট একটু জানা রাখো, কারণ হচ্ছে এই জিনিসগুলো জানা জরুরি। একটা সেকেন্ড আমি দেখি আমার সাথে কতজন আসো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন ধরো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে আমার হচ্ছে আরেকটু ফ্লেক্সিবল করলো, যে সব কিছু আমাদের 10 দিয়ে লেখা লাগে না, আমরা হচ্ছে ধরো কয়েকটা জিনিস এরকম কোডের মাধ্যমে লিখতে পারি। এখন ব্যাপারটা হয়েছে যে এই জিনিস দিয়ে কোড করাও তো খুব টাফ, তাই না, এই জিনিস দিয়েও তো কোড করা খুব টাফ। তাহলে একটা ব্যাপার বুঝো, আগের 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 যে কম্পিউটার গুলা, ওইগুলাতে তোমার এই 10 দিয়ে কোড করা লাগতো। তারপরে আসলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা কিছু নেমোনিক কোড ইউজ করতে পারতাম, যেমন ধরো অ্যাড, মাল্টিপলের জন্য একটা, মানে ধরো বিয়োগের জন্য একটা, ডিভিশনের জন্য একটা, এরকম আমরা কিছু নেমোনিক কোড ইউজ করতে পারতাম, যেটা আমাদের প্রোগ্রামিং জার্নিটারে আরেকটু ইজি করছে। তারপরে আসছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি সি, ঠিক আছে। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কেমন, এইটা পুরা সিনারিওটারে চেঞ্জ করে ফেলাইছে, পুরা সিনারিওটারে চেঞ্জ করে ফেলাইছে। এখন ব্যাপারটা কিভাবে করছে আমি একটু বলবো। যেমন ধরো আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই তোমার মনে করো যে কম্পিউটার বুঝে কি, কম্পিউটার বুঝে 0 আর 1, কম্পিউটার বুঝে 0 আর 1। এখন আমি যেখানে অ্যাড বলছি, এই অ্যাড দ্বারা কোন কোডটারে বুঝবে, এইটা তো কম্পিউটার বুঝে না, কম্পিউটার তো অ্যাড কি এই জিনিসটা বুঝে না, কম্পিউটার বুঝে 0 আর 1, কম্পিউটার বুঝে 0 আর 1, ঠিক আছে। আর ধরো মানে যে কমান্ড দিতেছে সে হয়তোবা এই নেমোনিক কোডগুলো বুঝতেছে, তো যে কমান্ড দিতেছে তারা আমরা ধরি x1, ঠিক আছে, x1 ইনপুট দিচ্ছে অ্যাড। এখন এই অ্যাড মানে কি, এইটারও তো 0 1 নিয়ে যাওয়া লাগবে, এই জন্য মাঝখানে একটা ব্যক্তি কাজ করে, যে জিনিসটার নাম আমরা বলি অ্যাসেম্বলার। হ্যাঁ, এইটা বেসিক্যালি কি করে, এইটা বেসিক্যালি এই অ্যাড রে বাইনারি কোডে
রূপান্তর করে ফেলে। মানে এই অ্যাসেম্বলারের মধ্যে লেখা আছে, আমি যদি অ্যাড ইনপুট দেই তাহলে তুমি বুঝবা এরকম একটা কোড, 0 1 দিয়ে একটা কোড, ঠিক আছে? এই জিনিসটা সর্ট অফ এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো যে মনে করো একজন একজন হচ্ছে, ধরো ফর এক্সাম্পল একজন হয়তো চায়না, ঠিক আছে, চায়নাতে থাকে, ঠিক আছে, একজন হয়তো চায়নাতে থাকে, ঠিক আছে, এখন সে হয়তো ঘুরতে আসছে বাংলাদেশে, ঠিক আছে, এখন ব্যাপারটা হলো সে আইসা তো বাংলা পারে না, সে চাইনিজে কথা বলে। তো সে যদি বাংলাদেশের একটা মানুষের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে এমন একজন মানুষ থাকা লাগবে যে চায়নাও বুঝে বাংলাও বুঝে। মানে কি, সে চায়নাটারে মানে চায়নার ভাষাটারে নিবে, নেওয়ার পরে সে বাংলা ভাষায় ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে মানে বাংলাদেশের মানুষটারে বুঝাবে, আর বাংলাদেশের মানুষটা আবার বাংলায় তারে বলবে, সে আবার বাংলা তারে চায়নাতে কনভার্ট করে ওকে বলবে। এইভাবে আমরা বেসিক্যালি কমিউনিকেশন করতে পারি। তো এই কমিউনিকেশনটা হয়তো অ্যাসেম্বলারের মাধ্যমে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসে, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে এসে কি হইলো, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ তো সি। তো সিতে কাজটা কিভাবে হয়, সিতে কাজটা হয় হচ্ছে আমার ধরো আমরা হচ্ছে মোটামুটি ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেভাবে লিখি ওইভাবেই কোড লিখি, ঠিক আছে, একটা কোড লিখি, লেখার পরে ওইটা কম্পিউটারের কাছে যায়, ধরো ওইটা কম্পিউটারের কাছে যায়, মনে করো এটা ল্যাপটপ, ঠিক আছে, আমি যেহেতু আঁকতে পারি না সো আমি লিখে দিই এটা ল্যাপটপ, বুঝে নাও, আর এটা মনে করো যে মানুষ, ঠিক আছে। এখন মানুষ বলতেছে মানুষের ভাষা, কম্পিউটার বুঝে 0 আর 1, ঠিক আছে। এখন ব্যাপারটা হইলো যে তাহলে এমন একজনের লাগবে যে হইতেছে 0 আর 1ও বুঝে আর মানুষের ভাষাও বুঝে, তাহলে ওই জিনিসটা হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটর, কম্পাইলার বা ইন্টারপ্রেটর, ঠিক আছে। যাই হোক, এখন ব্যাপারটা হইলো এই মানুষের ভাষাটাতে সে বেসিক্যালি কম্পাইলেশন করে, কম্পাইলেশন কইরা সে 0 আর 1 এ কনভার্ট করে, 0 আর 1 এ কনভার্ট করে সে তোমার ইয়েরে পাস করে, কি বলে ল্যাপটপে পাস করে, আবার ল্যাপটপ 0 আর 1 দিয়ে আউটপুট দেয়, সেটাতে সে আবার মানুষের ভাষায় ট্রান্সফার করে ব্যাক করে। বুঝতে পারছো? একটু রেসপন্স করো। জি ভাইয়া। ওকে, এখন এই জিনিসগুলো সবই আমরা মোটামুটি আইসিএস এ পড়ে আসছি। এরপরও আরো আছে, তোমার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা আরো মানে অ্যাডভান্স। এইটা মোটামুটি বলতে পারো তুমি পাইথন, ঠিক আছে, এগুলো অনেক ইজি ল্যাঙ্গুয়েজ, তোমার মনে করো মোটামুটি ক্লোজ টু ইংলিশ ভাষা। তারপরে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজও আছে, ঠিক আছে। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজও আছে। আর ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা একদমই গ্রাফিক্যাল ইন্টারফেস, মানে মনে করো যে তুমি এরকম ইফ ব্লক দিয়ে মনে করো যে সাজাই ফেলতে পারবা, মানে ধরো ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করে ফেলতে পারবা, অ্যাপ ডিজাইন করে ফেলতে পারবা, ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবা। জিনিসটা কেমন, জিনিসটা যদি একটু করে তোমাদেরকে বলি, যেমন মনে করো যে আমরা যদি যাই, মানে হালকা করে একটু দেখাই, সমস্যা নাই। তো মনে করো যে ফর এক্সাম্পল মানে ধরো কডুলারে গেলাম, ঠিক আছে, মানে ধরো এটাতে গেলাম, যাওয়ার পরে মনে করো যে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পরে মনে করো আমি গুগল দিয়ে লগ ইন করবো, তো করলাম লগ ইন, ঠিক আছে, অথরাইজ দিয়ে দিচ্ছি পারমিশন, যা হচ্ছে দিলাম। আচ্ছা দেখো, এখন মনে করো আমি ক্রিয়েট প্রজেক্টে দিলাম, ধরো একটা নাম দিলাম, ধরো ARPON, ঠিক আছে, নেক্সট, ফিনিশ। তো দেখো জিনিসটা কিভাবে কাজ করে, মনে করো যে আমি একটা কাজ করতে পারি, ধরো এইখানে মনে করো যে ফার্স্ট স্ক্রিনে আমরা একটা বাটন নিলাম, ঠিক আছে, একটা বাটন নেওয়ার পরে আমরা মনে করো বাটনের টেক্সট বক্স চেঞ্জ করে দিয়ে লিখলাম এইটা হচ্ছে লগ ইন বাটন ফর এক্সাম্পল, অথবা অন্য কিছু হইতে পারে, মনে করো গুগল বাটন, ঠিক আছে, গুগল বাটন গেল। এখন তারপরে যাই ধরো এটা আমি টেক্সট চেঞ্জ করে দিছি, তো এই যে দেখো গুগল চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ডিজাইনও করতে পারি। এখন ব্যাপারটা হলো এই গুগল বাটনে চাপ দিলে কি হবে, ঠিক আছে, এইটা মনে করো যে আমার বানাইতে হবে, তাহলে মনে করো আরেকটা স্ক্রিন বানাই, মনে করো এড স্ক্রিন দেই, স্ক্রিন 2 দিলাম, তা দুইটা স্ক্রিন ক্রিয়েট হয়ে গেল।
স্ক্রিন 2 ক্রিয়েট হয়ে গেল। এবার ধরো স্ক্রিন 1 এ গেলাম, এই দেখো এবারে কোডিং পার্টে যাই। এইটা মোটামুটি এরকম মানে ক্লোজ মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মোটামুটি এরকমই, ঠিক আছে। সো ধরো ব্লকে গেলাম, ব্লকে যাওয়ার পরে দেখো আমি এখানে দেখো একটা বাটন নিয়েছিলাম, এই যে বাটন, ঠিক আছে। দেখো when button 1 ডট ক্লিক, যখন বাটন 1 এ কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন মনে করো আমি লজিক দিতে পারি যে কন্ট্রোলের মধ্যে গেলাম, ঠিক আছে। যাওয়ার পর লিখলাম যে দেখো অনেক কিছু আমি করতে পারি চাইলে। এই যে দেখো যেমন ওপেন আনাদার স্ক্রিন, যখন কেউ বাটন 1 এ ক্লিক করবে তখন আরেকটা স্ক্রিন ওপেন হবে। কোন স্ক্রিন ওপেন হবে? স্ক্রিন 2 ওপেন হবে। এই হয়ে গেল আমার একটা অ্যাপ। মনে করো এই যে অ্যাপ, এইটার এখন যদি মনে করো যে তুমি ধরো এই যে গেলা, এখন এইটা যদি তুমি ডাউনলোডও করতে পারবা, চাইলে টেস্টও করতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসটা একটা অ্যাপের মতো কাজ করে, যে কেউ যদি গুগল বাটনে চাপ দেয় তাহলে সে চলে যাবে ধরো স্ক্রিন 2 তে, তারপরে স্ক্রিন 2 তে তুমি কি রাখবা সেটা তোমার ব্যাপার। মানে মোটামুটি জিনিসটা যদি বলি যে মোটামুটি একটা কিসের মতো হইলো, মানে মোটামুটি একদমই ধরো কোড করা লাগতেছে না আমার, ডিরেক্টলি আমি হচ্ছে মানে খুবই মানে ধরো এই যে যে ইন্টারফেসটা দেখছো, এই ইন্টারফেস দিয়ে আমি অ্যাপ বানাই ফেলতে পারতেছি, ওয়েবসাইট বানাই ফেলতে পারতেছি, বা ধরো আরো ডেভেলপমেন্ট সব মানে করতে পারতেছি, যেমন আরো কোনো সফটওয়্যার বানাতে সেটাও বানানো পসিবল। এই জিনিসগুলো হচ্ছে তোমার ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে ধরো এই জেনারেশনে, বুঝতে পারছো। সো প্রোগ্রামিংটা শুরু হয়েছিল কোথা থেকে? প্রোগ্রামিংটা শুরু হয়েছিল তোমার 0-1 দিয়ে। তখন তখন হচ্ছে তোমার বেসিক্যালি কম্পিউটার শুধু 0 আর 1 বুঝতো। তারপর আস্তে আস্তে আসলো তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেখানে আইসা সে হচ্ছে অ্যাড বোঝা স্টার্ট করলো, MUL বোঝা স্টার্ট করলো। কিভাবে বোঝা স্টার্ট করলো? ওই যে মাঝখানে একটা অ্যাসেম্বলার আছে, সে হচ্ছে 0-1 রে কনভার্ট করে ওকে দেয়, ও হচ্ছে আবার মানে অ্যাড জিনিসটারে কনভার্ট করে কম্পিউটারে দেয়। আলটিমেটলি মানে কনভার্সনের মাধ্যমে দুজনই অ্যাড এগুলো বুঝে। তারপর আমরা আরো অ্যাডভান্সের দিকে গেলাম, যেমন হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেখানে এসে আমরা ধরো আরো মানে মানে ফ্লেক্সিবলি কোড করতে পারি। এখন আর 0-1 দিয়ে আমাদের কিছুই লেখা লাগে না। আমরা হচ্ছে তোমার কি বলে এই মোটামুটি ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাছাকাছি তোমার কি বলে এই মোটামুটি কাছাকাছি একটা ক্লোজ ল্যাঙ্গুয়েজ পাই। আবার হচ্ছে যে মানে কি বলে এইটা কিভাবে কাজ করে, কম্পাইলার কিভাবে কাজ করে তো বললাম, ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে বললাম। তারপরে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ পাইথন আরো ইজি হয়েছে। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এসে দেখা গেছে আমার পুরো ইজি হয়ে গেছে। মানে ওইটা শুধু ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি বলা যায় না, বাট মোটামুটি ওইরকমই। এখন ঘটনা হয়েছে যে ভাইয়া তাহলে আমি ধরো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বুঝলাম, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বুঝলাম, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বুঝলাম, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজও বুঝলাম, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজও বুঝলাম। এখন ব্যাপার হইলো আমি সি দিয়ে কেন শুরু করতেছি আমার সিএসসি লাইফ, ঠিক আছে। এইটার পিছনে তো অবশ্যই কোনো রিজন আছে, তাই না? আমি তো হুদাই সি শুরু করতেছি না, এটার পিছনে রিজন আছে। এখন দেখো আমি জেনারেশন পড়ছি কয়টা? জেনারেশন পড়ছি 5টা, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এখন ব্যাপার হইলো যে সবগুলোর মধ্যে যদি চিন্তা করো মিডিলে কোনটা আছে? থার্ড। জিরো মানে ফার্স্ট জেনারেশন কি বুঝে? 0 আর 1 এছাড়া কিছুই বুঝে না। সেকেন্ড জেনারেশন কি বুঝে? কয়েকটা নেমোনিক কোড। হ্যাঁ, থার্ড জেনারেশন কি বুঝে? থার্ড জেনারেশন মোটামুটি ধরো মানে প্রিন্টএফ, স্ক্যানএফ বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা কোড করতে পারি। ফোর্থ জেনারেশন আইসা সে হচ্ছে মোটামুটি আরো ইজি হয়ে গেল। ফিফথ জেনারেশন আইসা তো আমার হচ্ছে বুঝাই লাগতেছে না মেশিন কেমনে কাজ করে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো যে আমরা যদি একটা মেশিনে ভালো মতো বুঝতে চাই যে একটা মেশিন কিভাবে বুঝে বা একটা মেশিন কিভাবে আন্ডারস্ট্যান্ড করে, তাহলে সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ কি? ফার্স্ট জেনারেশন না? সবাই কি আমার সাথে একমত ফার্স্ট জেনারেশন যে সবচেয়ে ভালো মেশিনের সাথে ডিরেক্ট কমিউনিকেট করার জন্য? কারণ দেখো তুমি এই কেসেও তোমার একটা কনভার্টার লাগতেছে, এই কেসে তো লাগতেছে, এই কেসেও লাগতেছে, এই কেসেও লাগতেছে, একটা কনভার্টার লাগতেছে না? তো বেসিক্যালি কি হচ্ছে, মনে করো যে চায়নার উদাহরণ যে দিছিলাম, ঠিক আছে, এটা তো আমি বুঝতেই পারতেছো যে চায়নার উদাহরণ যে দিছি, মানে ধরো কি বলে চায়নার থেকে একটা মানুষ আসছে, মানুষ এসে একটা মানুষটা বাংলা মানে চায়নায় কথা বলছে, দেন সে চায়নায় কনভার্ট করে বাংলাদেশে বলছে, দেন বাংলাদেশের মানুষ আবার বাংলায় কথার আনসার দিছে, সে আবার ওইটারে মানে ধরো কনভার্ট করে আবার চায়নাতে রিপ্লাই দিছে। তো পুরো জিনিসটা প্রসেসটা হওয়ার জন্য একটা টাইমের ব্যাপার না? একটা টাইম যাবে না? এই টাইম এই টাইমটা কি এরকম থাকতো যে ধরো আমিও বাংলা বুঝি, তুমিও বাংলা বুঝো, এবার আমি বললাম কেমন আছো, তুমি ধাপ করে বুঝবা যে কেমন আছো জিজ্ঞেস করছে, এবার তুমি আনসার করে দিবে আমি ভালো আছি, তুমি ভালো আছো। তো ব্যাপারটা কি হইলো, এখানে কোনো টাইম ডিলে হইলো না, বাট এখানে কিন্তু অনেকটা টাইম ডিলে হচ্ছে, তাই না? সো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যদি আমি শিখি, মানে 0 আর 1 দিয়ে যদি আমি কোড করি, তাহলে আমি একটা কম্পিউটারের সাথে খুব ইজিলি বা খুব ফাস্টেস্ট ওয়েতে কমিউনিকেট করতে পারি, রাইট? জি ভাই।
ঠিক আছে, অন্যরাও কথা বললো একটু, কারণ হচ্ছে যে ক্লাসে রেসপন্স না করলে আসলে ওইভাবে পড়ানো যায় না। এমনি তো অনলাইন ক্লাস তোমাদেরকে দেখতেছি না, সো একটু একটু রেসপন্স করলে ভালো। আচ্ছা যাই হোক, তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি মানে খুব ইজিলি কমিউনিকেট করতে পারি, এবং কমিউনিকেশন ডিলেও থাকে না। ঠিক আছে, এখন মনে করো তোমাদের একটা কাজ আছে, তোমরা বাসায় দেখবা যে ধরো কম্পাইলার, ঠিক আছে, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই তিনটার মধ্যে পার্থক্য আছে কিছু। ঠিক আছে, এই পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করো। যেমন কম্পাইলার হচ্ছে লাইন বাই লাইন কাজ করে, ইন্টারপ্রেটার সবগুলা কোড, সরি কি বলে, ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, আর কম্পাইলার হচ্ছে সবটা কোড একসাথে এক্সিকিউট করে। এই লাইন বাই লাইন এক্সিকিউট করার জন্য ও কিছু ওর 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 ব্যাপারে কিছু ব্যাপার আছে। যেমন ধরো ও যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট করে, তো মানে কি, ধরো 7 নাম্বার লাইনে সে গেছে, 7 নাম্বার লাইন ভুল, সে প্রোগ্রাম ইন্টারপ্রেট করা শেষ করে দিছে, থামাই দিছে। এবার কি তুমি তুমি বুঝে গেছো এটা 7 নাম্বার লাইনে ভুল, তুমি হচ্ছে 7 নাম্বার লাইনে ভুল, তুমি 7 নাম্বার লাইনে ঠিক করে ফেলতে পারবা। তাহলে কি মানে জিনিসটা ডিবাগ ইজি। আর কম্পাইলারের ক্ষেত্রে কি হলো, কম্পাইলারের ক্ষেত্রে সে কি করলো, পুরা কোডটা পড়ছে, করে বলছে তোমার 7 নাম্বার লাইনে ভুল, 10 নাম্বার লাইনে ভুল, 15 নাম্বার লাইনে ভুল, 576 নাম্বার লাইনে ভুল, 1018 নাম্বার লাইনে ভুল, এবার ঠিক করো। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ধরো দেখো প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হয় নাই সবটা, সো টাইমটা কম লাগছে। আবার এই কেসে টাইমটা বেশি লাগছে, পুরো প্রোগ্রাম মানে পুরো প্রোগ্রামটা সে দেখছে, তারপরে সে ভুলগুলো ডিফাইন করছে। ঠিক আছে, আর এই কেসে সে ভুল পাইলেই থেমে গেছে, সো ডিবাগিং টাইমটা এটা কম লাগছে, ডিবাগিং টাইমটা এটা বেশি লাগছে। আবার ধরো ইন্টারপ্রেটার দিয়ে যদি আমরা একটা প্রোগ্রামে ইন্টারপ্রেট করি, তাহলে দেখা গেছে ডট ইএক্সি ফাইল মানে তৈরি হয় না। আবার কম্পাইলার দিয়ে করলে ডট ইএক্সি ফাইল তৈরি হয়, যার কারণে ইন্টারপ্রেটার দিয়ে যদি আমি একটা প্রোগ্রাম রান করি, তাহলে ধরো আবার এটা ইন্টারপ্রেট করে রান করা লাগবে। কম্পাইলার দিয়ে একটা প্রোগ্রামে একবার কম্পাইল করলে সেকেন্ড টাইম কম্পাইল করা লাগে না, ওই ডট ইএক্সি ফাইল ডিরেক্টলি ওপেন করে ফেলা যায়। এই জিনিসগুলো বাসায় একটু দেখতে হবে তোমাদের, পারবা না? যদি এগুলো পরীক্ষায় আসবে না, বাট একটু দেখতে হবে। ঠিক আছে, আর যদি দেখতে না পারো তাহলে নেক্সট ক্লাসে বললো, আমি বলে দিব না, কোনো সমস্যা নেই। ফাইন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র ধরো 0 আর 1 বুঝে, অন্য কিছু বুঝে না। তো আমি যদি ধরো একটা কম্পিউটারকে, ঠিক আছে, সেকেন্ড, ওকে, তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার কম্পিউটারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়, এইগুলোর ক্ষেত্রে আমার মিডিয়াম লাগে, একটা মাধ্যম লাগে। ঠিক আছে, এখন ব্যাপারটা হয়েছে, আমি যদি ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে কিছু বানাই, তাহলে আমার তো কোডই করা লাগতেছে না। কম্পিউটার কিভাবে কাজ করে, কিভাবে পারফর্ম করে, এগুলো কিছু কি আমার বোঝা লাগতেছে? না। না, আনসার ইজ নো। তাহলে আমার বোঝা লাগতেছে না। কিন্তু আমার আমার কম্পিউটার কিভাবে কাজ করে ওইটা যদি আমি না বুঝি, ঠিক আছে, তাইলে আমার জন্য একটা কমপ্লেক্স সফটওয়্যার বানানো হার্ডার। ঠিক আছে, কারণ যখন তুমি হচ্ছে একটা কমপ্লেক্স সফটওয়্যার নিয়ে ডিল করবা, তখন ওইখানে মেমোরি ম্যানেজমেন্ট আছে। ঠিক আছে, যে তুমি কোথায় ইন্টিজার ব্যবহার করতে পারবা, কোথায় লং ইন্টিজার ব্যবহার করতে পারবা, কোথায় ফ্লোট ইউজ করতে পারবা, কোথায় ডাবল ইউজ করতে পারবা, প্রত্যেকটা জিনিসের একটা তোমার মানে জিনিস ডিফাইন করা লাগবে। যে একটা কম্পিউটার হয়তো বা ধরো, তুমি ধরো আমার একটা অ্যাপ আছে, মনে করো নভোনেক্স এর, ঠিক আছে, ধরো নভোনেক্স এর একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো নভোনেক্স এর অ্যান্ড্রয়েড অ্যাপ থাকলে, ধরো এই অ্যাপের সাইজ হলো 500 MB, তুমিই বলো তুমি এটা ডাউনলোড করবা? হুম, হ্যালো, জি ভাইয়া। বলতেছি যে নভোনেক্স এর মনে করো একটা অ্যাপ আছে, ওই অ্যাপের সাইজ মনে করো 500 MB, তুমি কি এটা ডাউনলোড করবা? আমার মনে হয় কেউ করবে না, কারণ 500 MB খরচ, 500 MB স্পেস ফোনের দিয়ে কেউ নভোনেক্স অ্যাপটা নামাবে না। তাহলে আমার এই অ্যাপটা মিনিমাম, যতটা মিনিমাম পসিবল, মানে ধরো 20 MB তে বা 30 MB তে যদি আমি এটা নামায় নিয়ে আসতে পারি, দেন তুমি আসলে অ্যাপটা নামাবা এবং ইউজ করবা, আদারওয়াইজ তুমি এটা ইউজ করবাই। ঠিক আছে, সো এই মেমোরি ম্যানেজমেন্টটাও খুব বেশি জরুরি। ঠিক আছে,
তো সবকিছু মিলায়া আমাদের আসলে হার্ডওয়্যারের সাথে কিভাবে কি কমিউনিকেট করতেছে এই জিনিসগুলো বোঝা জরুরি। এই জন্য আমরা সি দিয়ে শুরু করতেছি, অর্থাৎ থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটাকে আমরা হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজও বলতে পারি, মানে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি সি কে। কারণ কি, সি হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সে হার্ডওয়্যারের সাথেও কমিউনিকেশন করতে পারে, মানে কমিউনিকেশন তো সবগুলাই করে, কিন্তু হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশনটাও বোঝা যায়। আবার তোমার পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলোর ফিলও পাওয়া যায়, মানে মধ্যস্তরের একটা ল্যাঙ্গুয়েজ, যে কারণে আমরা সি দিয়ে আমাদের প্রোগ্রামিং জার্নিটা শুরু করি। আমি সি দিয়ে কেন প্রোগ্রামিং জার্নিটা শুরু করলাম এটাকে আমরা বুঝতে পারছি। কাহিনী হলো সবাই হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে ফাটায় ফেলাইছে এসপিএল এর প্রবলেম, এসপিএল ক্লাস দেওয়ার জন্য এখন কেউ নাই। যাই হোক, সো আমরা হচ্ছে তোমার মানে সি দিয়ে কেন স্টার্ট করছি এটা বুঝলাম। আমরা বললাম লাইভ ক্লাস কেউ করতে চায় না, প্রবলেম হলো এটা। হ্যাঁ, লাইভ ক্লাস কেউ করতে চায় না, এটা অবশ্য ট্রু। লাইভ ক্লাস আসলে সবাই করতে চাবেও না, কারণ লাইভ ক্লাসে দেখা গেছে টাইমটা অনেক বেশি ওয়েস্ট হয়, আবার রেকর্ডেড করলে দেখা যায় টাইমটা এত ওয়েস্ট হয় না, তাড়াতাড়ি করে ফেলা যায়। বাট কাহিনী হচ্ছে যে ওই ধরো লাইভে যদি কেউ না থাকে তাহলে দেখা গেছে যে বুঝাইতে একটু প্রবলেম হয়ে যায়, এই আর কি। সো ওই জন্য লাইভে থাকলে ভালো, ব্যাপার না। সো এখন আমরা হচ্ছে কি বলে এই, যাই হোক, আমরা হচ্ছে এখন সি বুঝবো যে আমরা সি, আচ্ছা সি রে আমরা বলতেছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে সি রে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলতেছি এইটা আমাদের বোঝা লাগবে, কেন আমরা সি রে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। এখন ব্যাপারটা হইলো, মনে করো যে এইটা তো আমরা সবাই জানি, যে আমরা হচ্ছে এগুলো তো পড়েই আসছি, যে হ্যাশট্যাগ ইনক্লুড, ঠিক আছে, stdio.h, ঠিক আছে, ইন্ট মেইন, আমি জাস্ট বলতেছি, ধারণা দিতেছি, ঠিক আছে। তারপরে মেইনের মধ্যে তোর একটা কোড থাকে, এই স্ট্রাকচারটা মোটামুটি আমরা সবাই জানি। এখন ব্যাপারটা হলো যে এই সিরে আমরা কেন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি কারণ এই সি এর মধ্যে অনেক রকমের ফাংশন আছে। দুই টাইপের ফাংশন আমরা দেখব, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যদি একটু উদাহরণ দিতে চাই, যেমন মনে করো প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই জিনিসগুলো তো আমরা দেখছি, তাই না? ঠিক আছে, এই প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, তুমি তোমার নাম দিয়ে ধরো অর্পণ, এইটা একটা ফাংশনের নাম, এরকম আমি একটা ফাংশন বানাইতে পারলাম। ঠিক আছে, তো সি প্রোগ্রামটা লেখা হয় এরকম অনেকগুলো ফাংশনের সমন্বয়ে না? নো ম্যাটার, এটা বিল্ট ইন ফাংশনও হইতে পারে, ইউজার ডিফাইন্ড ফাংশনও হইতে পারে, অনেকগুলো ফাংশনের সমন্বয়ে আমরা কোডটা করি। এখন ব্যাপারটা হলো, আমাদের ধরো মেইন ফাংশনের মধ্যে যদি 5000 লাইনের কোড থাকে, এইটা পড়া তো অনেক টাফ, তাই না? 5000 লাইনের কোড, এবং এটা করাও লেন্দি, ঠিক আছে, বা এটা করাও প্রফেশনাল না, মানে মনে করো যে অনেক প্যারা। এখন মনে করো যে তুমি মনে করো ফর এক্সাম্পল এই এই সি এর একটা, ধরো তোমরা তো এসপিএল কি বলে এই আইসিএস তো কোর্সই, তো তোমরা তো জানবাই। মনে করো ফর এক্সাম্পল এখানে আমার মনে করো কিভাবে কি উদাহরণ দেওয়া যায়, মনে করো যে তোমারা বললো যে তুমি এটা নাম্বার মনে করো, আচ্ছা দাঁড়াও আমি একটু চিন্তা করি উদাহরণটাকে কিভাবে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, মনে করো যে তুমি একটা লুপ চালাবা, ঠিক আছে, মনে করো যে তুমি একটা নাম্বার ইনপুট নিবা ইউজারের কাছ থেকে, একটা নাম্বার ইনপুট নিবা, মনে করো সে ফর এক্সাম্পল 10 নিয়ে তুমি ইনপুট নিবা। এখন 10 পর্যন্ত যতগুলা ফিবোনাকি নাম্বার আছে, ঠিক আছে, বা ফিবোনাকি নাম্বার ধরো প্রথম 10টা ফিবোনাকি নাম্বারের যোগফল তুমি হচ্ছে প্রিন্ট করবা, মানে 10 ইনপুট নিবা, তারপর হচ্ছে প্রথম মানে 10টা ফিবোনাকি নাম্বারের যোগফল তুমি প্রিন্ট করবা, এইটা মনে করো তোমার করা লাগবে। এখন ধরো এটা তুমি মেইন ফাংশনের ভিতরে করলা, ঠিক আছে, লাইন হইলো মনে করো 10টা বা 5টা, ঠিক আছে, 5টা লাইন হইলো এরকম। তারপরে আবার ধরো এই কোডের যাইয়া মনে করো আরো একটা জায়গার মধ্যে সেম কাজটা করা লাগলো, তা আবার সেম কোড লেখা লাগবে না?
হুম ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? নেট প্রবলেম। ওকে, এখন আমি আমি বলতেছি যে ধরো 10 ইনপুট নিব, 10 ইনপুট নেওয়ার পরে প্রথম 10টা ফিবোনাকি নাম্বার, ঠিক আছে, প্রথম 10টা ফিবোনাকি নাম্বারের মানে যোগফল আমি প্রিন্ট করব, ঠিক আছে। এখন ধরো আমি কোডের শুরুতে এরকম একটা কোড লিখলাম, যে কোড দিয়ে আমি ধরো ধরো 10 ইনপুট নিব, 10 ইনপুট নিয়ে 10টা ফিবোনাকি নাম্বারের যোগফল প্রিন্ট করে দিব, ঠিক আছে। আবার ধরো এই কোডের 100 লাইন পরে যায়, আমার ধরো সেম কাজটা করা লাগলো, তাহলে আবার আমার এই ফিবোনাকি নাম্বার যোগ করার জন্য আবার সেম কোডটা লেখা লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, লেখা লাগবে। এখন ব্যাপারটা হলো এই জিনিসটা যখন তুমি করো তখন পুরো জিনিসটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায় না? তখন আমরা এই জিনিসটা লেন্দি কিভাবে হয়ে। করতে পারি, মনে করো যে আমরা এখন যেটা করব, ঠিক আছে, আমরা মনে করো নিজেরা একটা ফাংশন বানাবো, ঠিক আছে। ধরো ফিভ, এই ফিভ নামে ধরো আমি একটা ফাংশন বানাইলাম, এবং এই ফাংশনের ভিতরে আমি বললাম এই ফাংশনটা কেমনে কাজ করে। এরপরে ধরো ইন্টিজার মেইনের ভিতরে যখনই আমার তোমার ফিবোনাকি নাম্বারের যোগফল বের করা লাগবে, তখন আমি জাস্ট কি করব, এই ফিভ ফাংশনটারে কল করব, কয়টা মানে কয়টা সংখ্যার যোগফল বের করা লাগবে ওই সংখ্যাটা পাস করব, সুন্দর করে আমার এই এই ফাংশনের মানে ধরো এই ফিবোনাকি নাম্বারের যোগফল চলে আসবে। তাহলে আমার মেইন ফাংশনের ভিতরে কি এত বড় বড় কোড আর লেখা লাগতেছে? লাগতেছে না, কারণ আমরা একটা ফাংশন বানায় রাখছি, এবং আমি যদি 10 পাস করি সে 10-এর যোগফল আমারে প্রিন্ট করে দিতেছে, আমি যদি 5 পাস করি সে আবার 5-এর যোগফল আমারে প্রিন্ট করে দিতেছে। তাহলে আমার একই কোড বারবারও লেখা লাগলো না, একটা ফাংশন বানাইলাম, ওই ফাংশন দিয়ে কাজ হয়ে গেল। এই পুরো জিনিসটা একটা স্ট্রাকচারাল না? এখানে তুমি একটা স্ট্রাকচার বানাইছো না? এই জন্য বেসিক্যালি সি প্রোগ্রামিং রে বলে মানে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো যে কেন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে সি রে? বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাহলে সি রে বেসিক্যালি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলে? কারণ দেখো একই কোড আমার বারবার করা লাগতেছে না, আমি বেসিক্যালি একটা ফাংশন বানাচ্ছি, ওই ফাংশনের মধ্যে আমি জাস্ট ভ্যালু পাস করতেছি, এবং সে আমার ওই ফাংশনের ভিতরে কাজ রিটার্ন করে দিতেছে। এই জন্য আমি একটা স্ট্রাকচার ফর্ম করতে পারি, এই জন্য বেসিক্যালি সি রে আমরা বলি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হইলো, যে আমি ধরো একটা স্ট্রাকচার বানাইলাম, এই স্ট্রাকচারের ভিতরে আমি বললাম যে এই স্ট্রাকচারের কাজ হচ্ছে 10টা মানে ধরো এনটা এনটা ফিবোনাকি নাম্বার যোগ করে প্রিন্ট করবে। এইটা হচ্ছে বেসিক্যালি আমার এই ফাংশনের কাজ। এখন ধরো আমি যখন এটা ধরো আমার ইউজার ডিফাইন ফাংশন, ধরো FEB ফিবোনাকি নাম্বারের জন্য আমি এরকম একটা ফাংশন বানাইলাম মনে করো। এখন ধরো আমি যখন মেইন ফাংশনের ভিতরে এইটারে কল করব যে FEB ধরো 10, তখন সে কি করবে, এই যে ধরো এন এর মধ্যে চলে আসবে 10, 10টা ফিবোনাকি নাম্বারের যোগফল সে প্রিন্ট করে দিবে। আবার ধরো আমি যখন ফিবোনাকি 5 কল করব, ধরো ঠিক আছে, আমি মেইন ফাংশনে আবার কোন একটা জায়গায় জাস্ট আমি যদি এই লাইনটা লিখি ফিবোনাকি নাম্বার 5, তাহলে সে কি করবে, এই এন এর জায়গায় 5 চলে আসবে এবং সে 5টা ফিবোনাকি নাম্বার প্রিন্ট করে দিবে। দেখো আমার এখানে এত বড় বড় কোড লেখা লাগতো, এগুলো কিছুই লেখা লাগে নাই, জাস্ট একটা স্ট্রাকচারের জন্য আমার পুরো জিনিসটা খুব ইজি হয়ে গেছে। এই জন্য বেসিক্যালি সি রে আমরা বলি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা সি দিয়ে কাজ করা স্টার্ট করব। বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে, এখন আমরা একটা জিনিসের সাথে একটু পরিচিত হব, সেটা হচ্ছে যে আমরা অপারেটর এগুলো সব দেখবো, মানে ভেরিয়েবলস এগুলো সবই দেখবো, বাট আমাদের একটা জিনিসের সাথে পরিচয় হওয়া লাগবে, হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, আর হচ্ছে কি বলে তোমার প্রোগ্রাম, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো যে মনে করো, ঠিক আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এটা তুমি লিখতেই পারো, তাই না? এটা তো সবাই লিখতে পারে, যেহেতু তোমরা আইসিএস করে আসছো, সো এটা এক্সপেক্ট করাটা বোকামি না, আমি জানি এটা সবাই পারো। এখন ব্যাপারটা হইলো যে দেখো, আমরা ধরো একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে, আমরা ধরো একটা বিল্ডিং বানাবো, এরকম একটা বিল্ডিং ধরো আমি বানাবো,
এখন এই বিল্ডিংটা বানানোর জন্য কি আমি প্রথমে ইট বালু সিমেন্ট কিনে আইনা বানানো স্টার্ট করে দিব এমন কিছু? অবশ্যই না। আমি কি করব, ফার্স্টে একটা প্ল্যান করব যে একটা বিল্ডিং, ঠিক আছে, এত স্কোয়ার ফিট জায়গা আছে, তাহলে আমি এইভাবে 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 একটা মানে এই এই জিনিস লাগবে এবং এই জিনিসগুলো দিয়ে আমি এইভাবে 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 একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে। তারপর আমি কি করব, এই বিল্ডিংটা বানানোর জন্য একটা ব্লু প্রিন্ট রেডি করব, একটা নকশা রেডি করব, যেটা হচ্ছে আর্কিটেকচাররা করে মূলত, মানে নকশা রেডি করব। দেন হচ্ছে আমার, যখন আমার কাছে প্ল্যান রেডি, ব্লু প্রিন্ট রেডি, তখন আমি যাই কাজ শুরু করবো, রাইট? তাইলে আমার কাছে যখন বলবে যে ধরো দুইটা সংখ্যা যোগ করো, এরকম দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম লিখো, দুটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম, সেটা একটু সুন্দর করে লিখি, লেখার চেষ্টা করি আর কি, প্রোগ্রাম লিখো। আচ্ছা, এরকম বললো। এখন কাহিনী হইতেছে, এইটা দেখার পরে আমি তো ধাতু প্রোগ্রাম আসলে লিখে ফেলতে পারি, কিন্তু আমি আসলে এইভাবে লিখবো না। আমি প্রথমে কি করবো জানো? প্রথমে একটা অ্যালগোরিদম বানাবো, ঠিক আছে? অ্যালগোরিদম বানাবো কেমনে? মনে করো প্রথমে লিখবো স্টেপ 1, আমার প্রথমে কি করা লাগবে? প্রোগ্রামটা স্টার্ট করা লাগবে, তাই না? স্টেপ 1 প্রোগ্রাম স্টার্ট। স্টেপ 2, আর আমি যদি দুইটা সংখ্যা নিতে চাই, ঠিক আছে, আমি যদি দুইটা সংখ্যা নিতে চাই, তাহলে বেসিক্যালি আমার অবশ্যই সংখ্যা দুইটা লাগবে, তাই না? তো আমি মনে করো নিলাম যে ইনপুট এ বি নিলাম। স্টেপ 3 তে যাই আমি কি করব, হয়তো আমার একটা ভেরিয়েবলের মধ্যে এ আর বি যোগ করে মানে নাম্বারটা রাখা লাগবে। সুতরাং সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা করা লাগবে। তারপরে স্টেপ 4 এ যায় আমি হচ্ছে প্রিন্ট সাম করব। এরপর স্টেপ 5 এ যায় আমি প্রোগ্রামটা এন্ড করে দিব। এই পাঁচটা স্টেপে আমার যাওয়া লাগবে এই প্রোগ্রামটা বানানোর জন্য। এইটাকে আমি বুঝছি, এই জিনিসটাই বেসিক্যালি অ্যালগোরিদম, বুঝতে পারছো? এখন ধরো আমি প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লিখলাম যে আমার কিনে মানে ধরো কি কি লাগবে, এটা আমি লিখলাম। এখন এটা লেখার পর আমার একটা ফ্লো চার্ট আঁকা লাগবে, ঠিক আছে? এবং তোমাদের এসপিএল পরীক্ষা কিন্তু এই অ্যালগোরিদম ফ্লো চার্ট আসে, ঠিক আছে? ফ্লো চার্ট অ্যালগোরিদম কিন্তু আসে এবং এটা কিন্তু তোমাদের আনসার করতেই হবে, সেটা ভালো মতো দেখো। যখন ধরো আমরা এরকম একটা সাইন ইউজ করব, ঠিক আছে, এই আমি বেশ কয়েকটা দেখাচ্ছি, পরে যেগুলো যখন লাগবে দেখাবো আস্তে ধীরে। এখন বেসিক কয়েকটা দেখাচ্ছি, এগুলা দিয়ে হয়ে যাবে মোটামুটি। এইটা দিয়ে আমরা স্টার্ট বা এন্ড বুঝাই, এইটা দিয়ে আমরা ইনপুট অথবা আউটপুট বুঝাই, এইটা দিয়ে আমরা প্রসেসিং বুঝাই, এইটা দিয়ে আমরা শর্ত বুঝাই, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কানেক্টর বুঝাই। এইটা আর এটা গুলায় ফেলো না, এটা হচ্ছে গ্রাউন্ডেড, এটা একটু ওভাল শেপ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কি বলা যায় সামান্তরিক, এইটা হচ্ছে আমার একটা ধরো কি বলে আয়তক্ষেত্র, এইটা মনে করো একটা ডায়মন্ড শেপ আর কি। সো এই শেপ গুলা বুঝতে পারছি কোনটার কাজ কি। জি এই ভাই। শেপ গুলা আই গেস বুঝতে পারছি। ওকে, এখন ব্যাপারটা হলো যে আমার আগের প্রোগ্রামে আমি যখন অ্যালগোরিদম লিখছিলাম, প্রথমে আমার কি করা লাগতো? স্টার্ট। স্টার্ট মানে কি? ওভাল শেপ, তাহলে আমি করব স্টার্ট, করলাম স্টার্ট। এরপরে আমার মানে এরপরে আমার কি করা লাগবে? ইনপুট নেওয়া লাগবে এ আর বি, তাহলে ইনপুট নেওয়ার জন্য কোনটা ইউজ করবো? এইটা। সুতরাং আমি হচ্ছে এইটা ইউজ করতে পারি, যে ইনপুট এ কমা বি গেল। তাহলে স্টার্টের পরে কোথায় গেছে? এইখানে। সো আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে কি করা লাগবে? এরপরে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা একটা প্রসেসিং। তাহলে প্রসেসিং কি? এইটা। তাহলে আবার আমি কি করব? এইখানে যাব, যাই হচ্ছে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে এইটার আমি এবার টানবো, টানলাম। আচ্ছা, এরপরে আমার কি করা লাগবে? প্রিন্ট করা লাগবে কি রে? কিসের? সাম রে। তাহলে প্রিন্ট কেমনে করবো? আবার এইটা। তাহলে হচ্ছে এখন আবার ধরো প্রিন্ট সাম, ঠিক আছে? তারপরে কি করা লাগবে? প্রোগ্রাম এন্ড করা লাগবে। আমি প্রোগ্রাম এন্ড করে দিলাম। বুঝা গেল ফ্লো চার্টটা কিভাবে কনস্ট্রাক্ট হয়েছে?
অ্যালগরিদম আর ফ্লোচার্ট জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর আগাবো না, নেক্সট ক্লাস কবে এটা জানাই দিব, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি নিব। এই আর কি, লাইভে থাকার চেষ্টা করো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রোগ্রামিং এর ভিতরে ঢুকবো, মানে আরো যতগুলো টপিক আছে সবগুলাই কভার করার চেষ্টা করবো, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই।